ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে ভারতীয় সংবিধানের ধারা বা আর্টিকেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। ভারতীয় সংবিধানে রাজ্যগুলি একটি ইউনিয়ন, এই ধারণাটি কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছে বা কোন দেশ থেকে এই ধারণাটি গৃহীত হয়েছে? অপশান: বেলজিয়াম, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, ভুটান। সঠিক উত্তর কী হবে? অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ার সংবিধান থেকে ভারতীয় সংবিধানের রাজ্যগুলি একটি ইউনিয়ন, এই ধারণাটি গৃহীত হয়েছে। তাহলে সঠিক উত্তর কি? অস্ট্রেলিয়ার সংবিধান। এখানে কি ভারতীয় সংবিধানে একটি ইউনিয়ন অফ স্টেটস, এই যে ইউনিয়ন অফ স্টেটস, এই ধারণাটি উল্লেখ আছে। এই ধারণাটি কি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এখানে জেনে নেওয়া যাক সমবর্তী তালিকার ধারণা, অনুচ্ছেদ 108, এটাও কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। দুটি হাউসের একটি যৌথ বৈঠক, যে যৌথ বৈঠক হবে সেই ধারণাটিও কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ব্যবসা বাণিজ্য স্বাধীনতা, এটাও কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এই তথ্যগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর ভারতীয় সংবিধানে কোন অংশটি সরকারি ভাষার সাথে সম্পর্কিত? অপশানে আছে কত? এখানে 17, 16, 10, 15। সঠিক উত্তর হবে কি? 17। তাহলে 17 নম্বর পার্ট বা অংশে কি আছে? ভাষা, সরকারি ভাষা সম্পর্কিত। এখানে জেনে নেওয়া যাক ভারতীয় সংবিধানে পার্ট 17 বা 17 নম্বর অনুচ্ছেদে, এখানে অনুচ্ছেদ কত? 343 থেকে 351 বা ধারা 343 থেকে 351 পর্যন্ত কিন্তু এই পার্ট 17 বা 17 নম্বর অংশে আছে, যেখানে ভাষা সম্পর্কে বা সরকারি ভাষা সম্পর্কে নিয়ে এর বিধান রয়েছে ওই অংশে। এরপর ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের পাবলিক সার্ভিসে বিচার বিভাগে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দেয়? তাহলে এখানে কোন অনুচ্ছেদ বা কোন ধারা? সঠিক উত্তর হবে 50 নম্বর ধারা। দেখো এখানে অপশানে আছে 58, 44, 52, 50। এখানে সঠিক উত্তর হবে 50 নম্বর ধারা, এটাই সঠিক। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের সমগ্র ভূখণ্ডে অবাধে চলাফেরা করার অধিকার ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে আসে? তাহলে যে অবাধে চলাফেরা করার অধিকার কোন অধীনে? ধারা 11, 13, 19, 22। সঠিক উত্তর হবে 19। তাহলে ধারা 19 অনুযায়ী কিন্তু অবাধে চলাফেরা করার অধিকার আছে। তো এখান থেকে জেনে নেওয়া যাক ধারা 19-এ কী আছে। ভারতের সমগ্র অঞ্চল জুড়ে অবাধে চলাফেরা করার অধিকার ভারতীয় সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদের অধীনে আসে। এটি স্বাধীনতার অধিকারের আওতায়। তাহলে এটা কিন্তু স্বাধীনতার অধিকারের আওতায় আছে। এরপর লোকসভার সভা গঠনের জন্য কোরাম কত, মানে কত অংশ সেটা এখানে অপশানে আছে হাউসের মোট সদস্যর অর্ধেক, মোট সদস্যর 1/4, 1/5 না 1/10। সঠিক উত্তর হবে কি? 1/10। এইটা হচ্ছে সঠিক উত্তর। হাউসের মোট সদস্যর 1/10। এটা জেনে নেওয়া যায় হাউসের একটি অধিবেশন গঠনের জন্য কোরাম হলো সংসদের মোট সদস্যর 1/10। তাহলে কোরাম হবে সংসদের মোট যে সদস্য আছে তার 1/10। এরপর ভারতের সংবিধান দ্বারা কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? 8, 9, 5, 6। তাহলে সঠিক উত্তর হবে 6টি হবে সঠিক উত্তর। ভারতের সংবিধান 6টি মৌলিক অধিকার প্রদান করেছে। তাহলে 1 কি? ন্যায্যতা বা সাম্যের অধিকার, 2 স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, আর সাংবিধানিক প্রতিকারের অধিকার। তো এই 6টি হলো ভারতের মৌলিক অধিকার। তো 6টি মৌলিক অধিকার বর্তমানে আছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে 7টি মৌলিক অধিকার ছিল। সম্পত্তির অধিকারটাও মৌলিক অধিকারের মধ্যে পড়তো, কিন্তু সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়েছে। রাজ্য সরকারগুলির সাংবিধানিক প্রধানকে? তাহলে রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান অপশান: রাজ্যের মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের গভর্নর, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সঠিক উত্তর হবে রাজ্যের গভর্নর বা রাজ্যপাল। রাজ্যের গভর্নর বা রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এরপর ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? 9, 11, 8, 10। সঠিক উত্তর হবে 11টি। তাহলে 11টি মৌলিক কর্তব্য বর্তমানে আছে।
ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য আছে। মৌলিক কর্তব্যগুলি কোথায় আছে? 51 এ, পার্ট 4 এ। তাহলে সংবিধানের ধারা কত? 51 এতে আছে, আর পার্ট 4 এ। আর যেখানে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1976 সালে 10টি মৌলিক কর্তব্য। তাহলে প্রাথমিক পর্যায়ে কটি মৌলিক কর্তব্য ছিল? 10টি। কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু এই 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। পরবর্তীতে কি 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত হয়ে বর্তমানে মৌলিক কর্তব্য সংখ্যা 11টি। তাহলে সঠিক উত্তর 11 হবে। তাহলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংখ্যা কটি? 11টি। আর এই মৌলিক কর্তব্য ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। আগের ভিডিওতে জানিয়েছি রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। এরপর ভারতীয় সংবিধানে প্রদত্ত তফসিলগুলির মধ্যে কোনটি দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিধানে অন্তর্ভুক্ত করে? তাহলে দলত্যাগ বিরোধী আইন 6ষ্ঠ তফসিল, 7ম তফসিল, 10ম তফসিল, 11শ তফসিল। সঠিক উত্তর হবে দশম তফসিল অনুযায়ী কিন্তু এই যে দলত্যাগ বিরোধী আইন। এখানে কি আছে? ভারতীয় সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিধান রয়েছে। এটি 1985 সালে সংবিধানের 52তম সংশোধনী বা সংবিধানের 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে কিন্তু এটা রাখা হয়েছিল। এরপর প্রদত্ত নিবন্ধগুলির মধ্যে কোনটির অধীনে অর্থ কমিশনের ভিত্তি স্থাপন করা হয়? তাহলে অর্থ কমিশন কোন ধারায় আছে? ধারা 202, 280, 263, 231। সঠিক উত্তর হবে 280। তাহলে অর্থ কমিশন কোথায়? 280-তে। ব্যাখ্যা কি এখানে? ভারতীয় সংবিধানের 280 অনুচ্ছেদের অধীনে অর্থ কমিশনের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ধারা 264 থেকে 300 কি সম্পর্কে আছে? এখানে অর্থ সম্পত্তি চুক্তি এবং মামলা সম্পর্কিত। অর্থ কমিশনের মেয়াদ কত বছর? 5 বছর। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। অর্থ কমিশনের মেয়াদ কত বছর? 5 বছর। আর ধারা 264 থেকে 300-র মধ্যে কিন্তু এই অর্থ সম্পত্তি চুক্তি এবং মামলা সম্পর্কিত অনুচ্ছেদগুলি আছে। আর এখানে অর্থ কমিশনের ভিত্তি স্থাপন হবে 280। সঠিক উত্তর। এরপর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? ধারা 15, 17, 21, 23। সঠিক উত্তর হবে 21। ধারা 21 কিন্তু সঠিক উত্তর। এখানে কি আছে ব্যাখ্যায় দেখে নিই। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ছে। গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গোপনীয়তার অধিকার হলো ধারা 2-এর একটি মৌলিক অংশ, যা নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করে। তাহলে ধারা 2-এর সঙ্গে কিন্তু এই 21-এর একটা সম্পর্ক আছে। এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া হলো। এরপর ভারতীয় সংবিধানে প্রদত্ত কোন অনুচ্ছেদে রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের কাজের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়ে থাকে? ধারা 320, 323, 326 আর 330। সঠিক উত্তর হবে 323। তাহলে 323 হলো সঠিক উত্তর। এখানে দেখে নিই ব্যাখ্যায়। ভারতীয় সংবিধানের 323 অনুচ্ছেদে রাজ্যের রাজ্যপালের কাছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা সম্পাদিত কাজের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ করে। তাহলে 323 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রাজ্যপালের কাছে পাবলিক সার্ভিস কমিশন দ্বারা সম্পাদিত কাজের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বিধান আছে। এরপর 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অংশে আমরা নাগরিকত্ব সম্পর্কিত বিধানগুলি পাই? 2, 4, 6 আর 2, 5, 6 আর 4। সঠিক উত্তর হবে 2। এখানে কি আছে? নাগরিকত্ব মূল বিধান ভারতের সংবিধানে পার্ট 2। তাহলে পার্ট 2-তে সিটিজেনশিপ বা নাগরিকত্ব আছে। ধারা 5 থেকে 11 পর্যন্ত এই নাগরিকত্ব সম্পর্কিত বিধানগুলি লেখে। এরপর 14 নম্বর প্রশ্ন, প্রদত্তদের মধ্যে কার সংসদ তলব করার অধিকার আছে? মানে নিচের যে অপশানগুলি আছে তার মধ্যে কে সংসদকে তলব করার অধিকার রাখে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যসভার স্পিকার, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিরই ক্ষমতা থাকে। কি রাষ্ট্রপতি সংসদ তলব করার অধিকার রয়েছে? সামন শব্দের অর্থ ডাক। রাষ্ট্রপতি সময়ে সময়ে সংসদের প্রতিটি কক্ষে তলব করেন। সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান এই যে এটা কিন্তু আসে 6 মাসের বেশি হওয়া যাবে না। তাহলে সংসদের 2টি অধিবেশনের মধ্যে ব্যবধান 6 মাসের বেশি হওয়া যাবে না। কিন্তু বছরে 3টি অধিবেশন থাকে। কি বাজেট অধিবেশন, বর্ষা অধিবেশন আর শীতকালীন। তাহলে সমস্ত বছর জুড়ে কি হবে? 3টি অধিবেশন হবে, বাজেট অধিবেশন, শীতকালীন অধিবেশন, বর্ষার অধিবেশন। আর এই একটা অধিবেশন থেকে আরেকটা অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম ব্যবধান কত হবে? 6 মাস। তার বেশি কিন্তু ব্যবধান করা যাবে না। রাষ্ট্রপতি এই অধিবেশনের জন্য তলব করেন।
হিবিয়াস কর্পাস ভারতীয় সংবিধানে কোন অংশের সাথে যুক্ত? প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নীতি, নির্দেশাত্মক নীতি আর মৌলিক কর্তব্য। সঠিক উত্তর হবে মৌলিক অধিকার। তাহলে হিবিয়াস কর্পাস কোথায় আছে? মৌলিক অধিকার। হিবিয়াস কর্পাস ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সাথে যুক্ত 12 থেকে 35 অনুচ্ছেদ থেকে ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে। তাহলে তৃতীয় অংশে আছে কত ধারা? 12 থেকে 35 মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে। এই ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে কিন্তু এই হিবিয়াস কর্পাসের ধারণা নেওয়া হয়েছে বা মৌলিক অধিকার সম্পর্কিত যা কিছু সব মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া হয়েছে। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। এরপর 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশে ফেডারেলিজম ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে? তাহলে কোন দেশের ফেডারেলিজম ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে, মানে কোন দেশ থেকে? জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি। সঠিক উত্তর হবে কানাডা। কানাডা থেকে কিন্তু ফেডারেলিজম শব্দটাই বা এই ধারণাই নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। এরপর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 25 ডিসেম্বর 1949, 26 জানুয়ারি 1949, 9 ডিসেম্বর 1946, 11 নভেম্বর 1946। সঠিক উত্তর হবে 9 ডিসেম্বর 1946 সালে। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 সালে। তাহলে দেখে নিই ব্যাখ্যাতে কী আছে। গণপরিষদের প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। 1946 সালে ক্যাবিনেট মিশন। এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান কত সালে, এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা কত সালে হয়েছিল? 1946 সালে। সঠিক উত্তর হবে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটাও বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। আর স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি এবং পরবর্তী সময়ে ভারতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর ভারতীয় সংবিধানের দশম তপশিলে কী রয়েছে? এর আগেই রিপিট হচ্ছে এই কোশ্চেনটা, এর আগে একবার দেখানো হয়েছে, একটু ঘুরিয়ে করা হয়েছে। দশম তপশিলে কী রয়েছে? দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতা সংক্রান্ত বিধান, উত্তর পূর্ব রাজ্যের উপজাতি এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণ, পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব, প্রশাসন ও নিয়ন্ত্রণ তপশিল এলাকা ও তপশিল উপজাতি। তো সঠিক উত্তর হবে, আগেই বলেছি, দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতা সংক্রান্ত বিধান। দলত্যাগ বিরোধী আইন কোথায় আছে? দশম তপশিলে আছে। দলত্যাগ ভিত্তিতে অযোগ্যতা সংক্রান্ত বিধান, এটাই কিন্তু সঠিক উত্তর। ব্যাখ্যা জেনে নিই। ভারতীয় সংবিধানের দশম তপশিলে দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতা সম্পর্কিত বিধান রয়েছে। এটি 52তম সংবিধান সংশোধনীর আইনের অধীনে অন্তর্ভুক্ত ছিল, যাকে দলত্যাগ বিরোধী আইন। এই যে দলত্যাগ বিরোধী আইন ছিল, ওই কোশ্চেনটা ঘুরিয়ে এসছে জাস্ট। কত? 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এরপর পূর্বে ভারতীয় সংবিধানে 22টি অংশ ছিল। কটি অংশ? এটাও কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। আর 8টি তপশিল। এই যে তপশিল বা শিডিউল কটি ছিল? 8টি। আর সংবিধানের অংশ বা পার্ট কটি ছিল? 22টি। আর ধারা কটি ছিল? ধারা বা অনুচ্ছেদ 395টি। কিন্তু বর্তমানে বেড়েছে, এই তপশিল বেড়েছে, 8টি থেকে 4টি বেড়ে 12টি হয়েছে। আর অনুচ্ছেদ বা ধারা 395 থেকে বেড়ে 448টি হয়েছে। আর এই অংশ 22টি বা পার্ট 22টি থেকে বেড়ে 25টি হয়েছে। তাহলে এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে, জিজ্ঞাসা করতেই পারে পরীক্ষাতে। আরও জেনে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তপশিলে কী আছে? ষষ্ঠ তপশিলে উত্তর পূর্ব রাজ্যগুলির উপজাতীয় অঞ্চলগুলির প্রশাসন ও নিয়ন্ত্রণ বর্ণনা। ভারতীয় সংবিধানের দ্বাদশ তপশিলে কী আছে? দ্বাদশ তপশিলে আছে পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব বর্ণনা করে। ভারতীয় সংবিধানের পঞ্চম তপশিলে কী আছে? প্রশাসন ও নিয়ন্ত্রণ, তপশিল এলাকা এবং তপশিল উপজাতি বর্ণনা করে। এই যে তিনটে তপশিল বা শিডিউল সম্পর্কে আলোচনা করা হলো, এর আগে দশম তপশিল হয়ে গেছে, দশমের পরে ষষ্ঠ, দ্বাদশ, পঞ্চম। এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, ওই জন্য এই তিনটে তপশিল দেওয়া হলো। এরপর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার বিষয়ে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি বলা হয়েছে? তাহলে ধারা 57, 51, 59, 49। সঠিক উত্তর হবে 51, ধারা 51। কী আছে ধারা 51? ভারতীয় সংবিধানের ধারা 51 বা 51 অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের বিষয়ে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলিকে বলা হয়েছে। তো এটা জানা গেল সঠিক উত্তর ধারা 51 হবে। এরপরে দেখে নিই একটু রাষ্ট্রীয় নীতিটা কী। রাষ্ট্রীয় নীতির নীতি কী? নির্দেশাত্মক নীতিগুলি কী আছে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি নাগরিকদের প্রতি রাষ্ট্রের মৌলিক বাধ্যবাধকতা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য ও অধিকার নির্ধারণ করে। অন্য কথায় আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে, যার অধীনে নাগরিকরা একটি ভালো জীবনযাপন করতে পারে। তাহলে এটা জানা গেল যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি কী। আর আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্রীয় নীতির নীতির ধারণা গৃহীত হয়েছে।
তাহলে নির্দেশক নীতির যে ধারণা সেটা কোথা থেকে, কার সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, আর এটা আমি আগের ভিডিওতেও জানিয়েছি। এরপর লাস্ট কোশ্চেন, ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কারণ নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে কি? বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নিজেদের পছন্দ মতো ধর্ম পালনের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া জড়ো করা, সমিতি বা ইউনিয়ন বা সমবায় সংগঠন করা বা গঠন করা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নিজের পছন্দ মতো ধর্ম পালনের স্বাধীনতা। নিজের পছন্দ মতো ধর্ম পালনের স্বাধীনতা আছে বলেই ধর্মনিরপেক্ষ। নিজের পছন্দ মতো ধর্ম পালনের স্বাধীনতা, এটাই হবে সঠিক উত্তর। জেনে নেওয়া যাক কিছু তথ্য এর থেকে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয়, এটাও কিন্তু আসে কত সালে? 1976 কততম? 42তম সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এই শব্দটি যুক্ত হয়েছিল। এর আগের ভিডিওতেও আমি বলেছি শব্দটি যুক্ত করা হয়েছিল। ভারতীয় সংবিধানে 25 অনুচ্ছেদে কী আছে? 25 নম্বর ধারায় এটি সমস্ত নাগরিকদের জন্য পেশা, অনুশীলন এবং ধর্ম প্রচারের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। ভারতীয় সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ বা 26 নম্বর ধারা কী বলছে? ধর্মীয় বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা নিশ্চয়তা দেয়। ভারতীয় সংবিধানে 27 নম্বর ধারা কী বলছে? কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা গ্যারান্টি দেয়। তাহলে এই ছিল ধারা 27, 26 আর 25। গত 4টি ক্লাসে আমি ভারতীয় সংবিধানের ধারা বা আর্টিকেল সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছিলাম, আর ওই সমস্ত বিষয়ের উপরে আজকের ক্লাসে 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। শুধুমাত্র 20টি প্রশ্ন নয়, 20টি প্রশ্নের সঙ্গে যে সমস্ত বিষয় যুক্ত আছে সেই সমস্ত বিষয়ে আমি পর্যালোচনা করে দিয়েছি ভিডিওতে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এছাড়াও যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।